শুরুতেই জানিয়ে দেব, এবার ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে এক হওয়ার আহ্বান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছে, নিহত আরও ৩১ ফিলিস্তিনি। এদিকে ইউক্রেনের প্রতিরোধে নতুন অস্ত্র ড্রাগন ড্রোন ভয় ধরাচ্ছে রুশ সেনাদের মনে। সর্বশেষ জানিয়ে দেব, ফের সহিংসতায় জ্বলছে মণিপুর, পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে এক হওয়ার আহ্বান রিসেপ তাইয়েপ এরদোয়ানের। দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদ আটকাতে ইসলামিক দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী ইস্তাম্বুলে ইসলামিক স্কুল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েলিদের আগ্রাসন, ডাকাতি এবং ইসরায়েলি সন্ত্রাসবাদ আটকানোর একমাত্র উপায় হল ইসলামিক দেশগুলো এক হওয়া। টার্কিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সম্প্রতি সিরিয়া ও মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে তুরস্ক, কারণ তারা ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণের ঝুঁকি থামাতে চান। এরদোয়ান বলেন, ইসরায়েলি সম্প্রসারণ লেবানন ও সিরিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি তুরস্কে সফরে আসবেন, যা গত ১২ বছরে দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। বৈঠকে সিসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে কথা বলবেন এরদোয়ান। ২০২০ সালে আরব আমিরাত, সৌদি আরব সহ আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে আবারও সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয় তুরস্ক। এরপর মিশর সহ অন্যান্য দেশগুলোর সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক উন্নত হওয়া শুরু করে। এদিকে গত বছরের ৭ই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশ্বের সব দেশ চাইছে যেন বর্বর এই যুদ্ধ বন্ধ হয়, তবে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের কারণে যুদ্ধবিরতি হচ্ছে না। এদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও ৩১ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ৪০,৯৩০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। রোববার ৮ই সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে বৃহৎ আকারে প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপটি শেষ করছেন স্বাস্থ্যকর্মীরা। বেশ কয়েকটি সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি গোলাবর্ষণের কারণে শনিবার গাজায় কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে ৩ নারী এবং ২ শিশু নিহত হয়েছেন। আলাদাভাবে গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো হামলায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার আবু ইস্কান্দার এলাকায় আমর ইবনে আল শামস স্কুলে হামলায় নিহত এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০,৯৩৯ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, নিরলস এই হামলায় অন্তত ৯৪,৬১৬ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও বলছে, ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬১ জন নিহত এবং আরও ১৬২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখন ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে ইউক্রেনের প্রতিরোধে নতুন অস্ত্র ড্রাগন ড্রোন ভয় ধরাচ্ছে রুশ সেনাদের মনে। ইউক্রেন তার প্রতিরক্ষা বাহিনীতে ড্রাগন ড্রোন নামে নতুন একটি ড্রোন যুক্ত করেছে। এটা মূলত থার্মেটের মাধ্যমে পরিচালিত হয়। থার্মাইট হলো অ্যালুমিনিয়ামের গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় পুড়তে থাকে।
ইউক্রেন রুশ বাহিনীর গোপন আশ্রয় এবং অন্যান্য কৌশলগত অবস্থান ধ্বংস করতে এই ড্রোনটি ব্যবহার করছে। প্রতিরক্ষা শিল্প বিশ্লেষক নিকোলাস ডাম্ড বলেছেন, এই ড্রোনের মানসিক প্রভাব শারীরিক ক্ষতির চেয়ে অনেক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে থার্মেইটের আগুন বর্ষণকারী ড্রোনগুলো রুশ সেনাদের অবস্থানের উপর ব্যাপক ক্ষতি করছে। থার্মাইট প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হলেও বর্তমানে এটি ইউক্রেন যুদ্ধের নতুন রূপ নিয়েছে। ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে এই ড্রোন। থার্মাইট খুব সহজেই যে কোনো ধাতব পদার্থকে গলিয়ে ফেলতে সক্ষম, যা রুশ ট্যাঙ্ক এবং অন্যান্য যান্ত্রিক উপকরণকে ধ্বংস করেছে। 1990 সালে জার্মান রসায়নবিদদের আবিষ্কার থার্মাইট প্রাথমিকভাবে রেলপথের ঢালাইয়ের কাজে ব্যবহার করা হলেও সামরিক ক্ষেত্রে এটি একটি ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিকে ফের সহিংসতায় জ্বলছে মণিপুর। পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা। আবারও সংঘাত শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। রাজ্যটির জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলোর ঘটনাও ঘটেছে। এসব হামলা ও সহিংসতা ঘটেছে প্রাণহানির ঘটনাও। এই অবস্থার মধ্যেই মণিপুরের পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা করেছে। শুক্রবার দিবাগত রাত গভীরে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের এই চেষ্টা চালানো হয়। তবে অস্ত্র লুট প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী ইম্ফল পূর্ব জেলার মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চালিয়েছে বলে মণিপুর পুলিশ শনিবার জানিয়েছেন। কিন্তু এই অবস্থানগুলোতে মোতায়েন থাকা সম্মিলিত নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, শুক্রবার রাতে কিছু দুষ্কৃতকারী সপ্তম এবং দ্বিতীয় মণিপুর রাইফেলস ব্যাটালিয়ন থেকে অস্ত্র লুট করার চেষ্টা করছিল, কিন্তু সম্মিলিত নিরাপত্তা বাহিনী সফলভাবে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মণিপুর পুলিশ বলছে, জনতাকে ছত্রভঙ্গ করার সময় দুর্বৃত্তদের কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরে যখন রিইনফোর্সমেন্ট পার্টি সপ্তম ব্যাটালিয়ন থেকে ফিরে আসছিল, তখন দুর্বৃত্তরা তাদের উপর গুলি চালালে 2 পুলিশ সদস্য আহত হয়। এতে আরও বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর সহিংস জনতা মণিপুর পুলিশের অস্ত্রাগার এবং জেলা জুড়ে অন্যান্য নিরাপত্তা পোস্ট থেকে 4000-এরও বেশি অত্যাধুনিক অস্ত্র ও লক্ষাধিক গোলাবারুদ লুট করেছে। নিরাপত্তা বাহিনী পরে অভিযান চালিয়ে লুট করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। এই অবস্থার মধ্যেই মণিপুরের পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চলছে। শুক্রবার দিবাগত রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের এই চেষ্টা চালানো হয়। তবে অস্ত্র লুট প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।